সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তো আমি স্যার এই জায়গা থেকে একটু সূত্র ধরে একটা আলাপ শুনতে পাই, ঠিক তো? হ্যাঁ, একটু অনেকের জন্য হয়তো একটু সুবিধা হতে পারে এই বিবেচনা করে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে যখন আমরা এই যে আপনারা যারা ইভেন্টটার নামটা দেখছেন ইংরেজিতে বলা আছে যে কালচার ইন্ডাস্ট্রি। এখন কালচার ইন্ডাস্ট্রি এই শব্দটা বা শব্দবন্ধ বা এই টার্মটা আমরা যে ব্যবহার করতেছি সেটার একটা ঐতিহাসিকতা আছে, অর্থাৎ একটা বিশেষ বিশেষ একটা জ্ঞান মানচিত্র এবং একটা জ্ঞানের ইতিহাসের পর্যায়ে আমরা এই শব্দটার ইতিহাসে হাজির হয়েছে এবং সেটা আমরা আবার ব্যবহারও করতেছি। সেটার কনটেক্সটটা কি সেটা একটু সামান্য মনে হয় একটু বলে নেওয়া দরকার, তাহলে পরে আমাদের পরবর্তী আলাপের জন্য একটু সুবিধা হবে। প্রথমত এই শব্দ মানে শব্দবন্ধটা কালচার ইন্ডাস্ট্রি, এইটা আমরা অনেকেই জানি যে ইউরোপে এই শব্দবন্ধ হাজির হয় এবং সেটা অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের যে ইউরোপ, তাদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে এবং ফ্যাসিজমের উত্থান হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই যে একটা অবস্থা, সেই সময় যেটা একটা একটা স্কুল অফ থট এমার্জ করে, আপনারা অনেকে নাম জানেন যে ফ্রাঙ্কফুর্ট স্কুল। তো সেই ফ্রাঙ্কফুর্ট স্কুলের যারা সমাজবিজ্ঞানী, তাদের মধ্যে দুইজন অ্যাডর্নো এবং হর্খেইমার, তারা এই শব্দবন্ধটা বিশেষভাবে তারা ব্যবহার করেন ইউরোপ, ক্যাপিটালিজম, ফ্যাসিজম, সেইটার স্বরূপটা বোঝার জন্যে। এবং সেইখানে এনলাইটেনমেন্ট যে ধারণাটা ইউরোপে বিকশিত হয়েছে তার কাজটা কি এবং সেই এনলাইটেনমেন্ট ধারণাটা কি করে এই একটা বিশাল কালচার ইন্ডাস্ট্রি, যেটা অর্থাৎ যেটা স্যার বললেন যে কালচার কি করে ইন্ডাস্ট্রিতে পরিণত হইল এবং সেটা কি করে ক্যাপিটালিজমের একটা কি বলা যায় ভেরি একটা অত্যন্ত অঙ্গাঙ্গি যুক্ত একটা প্রসেস, যেটা নিজেও অনেক ক্ষেত্রে ক্যাপিটালিজমকে সাস্টেইন করায়, এই ব্যাপারটা কি করে ইউরোপে ফাংশন করতেছে, ইউরোপে কিভাবে কাজটা করে, সেইটা বুঝতে গিয়ে ওনারা এই একটা অনুসন্ধান এবং তদন্ত চালান এবং সেটার উপরে দাঁড়ানোই মূলত হচ্ছে যে এই কালচার ইন্ডাস্ট্রি থিওরিটা, যেটা ওনারা কন্ট্রিবিউট করেন। কিন্তু এটা কিন্তু খুবই আবশ্যিকভাবে ইউরোপের কনটেক্সটের একটা সমাজ বৈজ্ঞানিক একটা তৎপরতা বা তদন্ত। আমরা যখন এই আলাপটা করতেছি আমাদের এটা মাথায় রাখতে হচ্ছে যে আমরা বাংলাদেশে সেই ইউরোপের ক্যাপিটালিজমের বা ইউরোপের পুঁজিবাদের একটা পরবর্তীকালের আমরা হিস্ট্রিক্যাল প্রোগ্রেসের লাইনে আছি, আমরা ওদের মতো হতে পারি, এইরকম সময়ে আমরা বাস করি। এই যে দুইটা সময়, এই যে দুইটা ভূগোল, এই যে দুইটা মানচিত্র জ্ঞানের, এইটা আমাদের একটা মাথা রাখা লাগবে। কারণ তা না হলে, যেটা খুব একটা দুর্দান্ত একটা কেস স্টাডি দিয়ে পার্সা শুরু করেছে, ঢাকা আর্ট সামিট কিংবা এমনকি ছবি মেলা ইটসেলফ, আমরা এগুলোকে বুঝবো কি করে ইন টার্মস অফ কালচার ইন্ডাস্ট্রি, সেটা কি করে বুঝতে পারি আমরা। কারণ ইউরোপের যে ক্যাপিটালিজম, সেইখানে কালচার কিভাবে কমোডিফিকেশন হইল, সেইখানে কি করে শিল্প এবং সংস্কৃতি বাণিজ্যের বিষয়ে পরিণত হয় এবং সেই বাণিজ্যটা শুধুমাত্র ইটসেলফ বাণিজ্য নয়, এটা একটা সমাজের একটা গঠনের ভূমিকা রাখতে থাকে। সেইটা আমাদের মতন সমাজে কি করে কাজ করতে পারে, সেইটা কি আমাদের সমাজে হুবহু ঘটে নাকি অন্যরকমভাবে ঘটে। আমাদের এখানে যখন ঢাকা আর্ট সামিট হয় তখন সেটাকে আসলে প্যারিস বেনিয়াল কিনা, সেটা কি জার্মানি বা প্যারিসের কিংবা লন্ডনের কোনো আর্ট সিনের রেপ্লিকা কিনা, হুবহু কিনা, এটা কি ঘটা সম্ভব কিনা ঐতিহাসিকভাবে, জ্ঞানতাত্ত্বিকভাবে, সামাজিকভাবে, সেইটা বুঝে নিয়ে তারপরে আমাদেরকে দেখতে হবে যে তাহলে আমাদের মতন সমাজে, আমাদের মতন রাষ্ট্রে, যেটা সাইদিয়া শুরুতে বলতেছিলেন যে এই সমাজে যখন আমরা আর্ট করি, কালচার করি, তো সেই আর্ট এবং কালচারের মধ্যে রাষ্ট্র কি ভূমিকা পালন করে, সেখানে এইখানকার যে পুঁজিবাদ সেটা কিভাবে সেটা ভূমিকাটা পালন করে, কিংবা আমাদের সংস্কৃতি চর্চা কি করে এই রকমের একটা ক্যাপিটালিজমের বাসনা তৈরি করায়, যেই ক্যাপিটালিজমটা আমরা ইউরোপের নকল করতে চাচ্ছি এবং সেটাকে আমরা একটা প্রোগ্রেস, সেটাকে আমরা একটা অর্জন, সেটাকে আমাদের জীবনের লক্ষ্য, সমাজের লক্ষ্য হিসেবে আমরা ধরে নিচ্ছি। এগুলো কিভাবে সেট হয়, সেই রকম একটা জিনিস যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা আরও বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের মতো সমাজে যারা আমরা উপনিবেশিত ছিলাম এবং আছি বহুমাত্রায়, এরকম সমাজে আসলে কালচার ইন্ডাস্ট্রির স্বরূপটা কি, শিল্প এবং সংস্কৃতি চর্চার বাণিজ্য এবং তার যে রাজনীতি, সেটা আসলে স্বরূপটা কি, সেটা বুঝতে গেলে এইটুকু আমাদের একটু মাথায় রাখার দরকার। আপাতত ইভেন টুডে দ্য কালচার ইন্ডাস্ট্রি dresses work of art like political slogans and forces them upon
resistant public at reduced prices. They are as accessible for public enjoyment as a park. ইত্যাদি ইত্যাদি। মানে খুব সস্তায় বিপ্লব বিক্রি হবে আর কি। তো এইটা সবাই পাবে, বিপ্লবের ভাগ সবাই পাবে, সস্তায় ছাড়া হবে আর কি, রিডিউস প্রাইসে সেল। এখন এটা তো গেল হচ্ছে যে এবং হোমোজেনাইজেশন, কমোডিফিকেশন অফ এভরিথিং ইনক্লুডিং রেভলিউশন, মানুষের সংগ্রাম সব কিছু। কিন্তু একটা সমস্যা যেখানে আমি বারবার একটু জোর দিচ্ছি আপনার সঙ্গে, যেখানে আমার ঠেস দিচ্ছি আর কি, দেখেন কি হয় যে এটা তো ঘটতেছে যে একটা ইউরোপিয়ান লিবারাল মডার্ন আর্ট এবং কালচারের একটা কালচার হচ্ছে, সেইখানকার একটা বলা যেতে পারে যে একটা এক ধরনের চাপ, এক ধরনের এক্সটেনশন, এক ধরনের এক্সপ্যানশন আকারে এইসব ঘটতেছে, যেটা আমরা দেখলাম ঢাকা আর্ট সামিট, যেখানে সবাই ফেমিনিস্ট হয়ে গেল বা প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে সংগ্রামের সবাই আইকন হয়ে গেল। আমি বলতেছি যে ওটা তো একটা হচ্ছে যে মানে ইউরোপিয়ান লিবারালিজমের ফলে যেই রকম কালচার ইন্ডাস্ট্রি গ্রো করলো এবং সেখানে সব কিছু সেল করা যায়, এই এক্সটেন্টে লিবারাল তারা, এবং সেটার প্রমিস একটা বিশাল প্রমিস যে বিপ্লবও করে ফেলা যেতে পারে আর্ট সামিটের মধ্যে। এই লেভেলের প্রমিস আছে কিন্তু ইউরোপিয়ান ওই লিবারাল আর্টের মানে কালচার ইন্ডাস্ট্রির মধ্যে। বাংলাদেশের মতন উপনিবেশিত সমাজে সেইটা আদৌ সম্ভব কিনা, এটা হচ্ছে আমার জিজ্ঞাসা, যে ঢাকা আর্ট সামিট কয়টা হওয়া সম্ভব, এবং সেই ঢাকা আর্ট সামিটের যে পলিটিক্যাল ইকোনমিটা কিভাবে ওটা হাজির হয়, তার আপনি যেটাকে বলছেন ম্যাটেরিয়াল কন্ডিশন, সেই ম্যাটেরিয়াল কন্ডিশনটা কি আসলে। আমরা কোনো কাউকে গালি দিচ্ছি না, আমরা ভদ্র, হ্যাঁ, নিরীহ। তো সে হ্যাঁ না দিলে সাইডে দিব না। তো 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 ওইটা কি করে ঘটে, মানে আমি বলতে চাচ্ছি যে পুঁজির কোন ধরনের বিশেষ বৈশিষ্ট্য আসলে ঢাকা আর্ট সামিটকে অ্যালাউ করে, কোন ধরনের ক্ষমতা কাঠামো ঢাকা আর্ট সামিটের মতন ইভেন্টকে, প্রসেসকে আমাদের মতন উপনিবেশিত সমাজে অ্যালাউ করে, আর কোন ধরনের কালচার ইন্ডাস্ট্রি, কোন ধরনের কালচারাল ইভেন্ট এবং প্রসেস এবং রিচুয়াল এবং সেরেমনিকে আমরা অ্যাচিভ করতে চাই লাইক প্যারিস। এই দুয়ের মধ্যে যে বিশাল একটা মহাসাগর আছে যেটার নাম উপনিবেশ, সেটাকে আমরা কি করে ধরবো, এটা হচ্ছে একটা বড় সমস্যা আমার কাছে। আমি মনে করি যে আমাদের মতন সমাজে, যেটা আজকে সেট করে দিচ্ছে সাইদি আলাপটা, ফলে ওখানে একটু ঘুরতে হচ্ছে, যে আমাদের মতন সমাজে, আমাদের মতন দেশে আমরা আর্টের, কালচারের, ইন্ডাস্ট্রির এই যে লক্ষণ দেখতে পাচ্ছি, যেটা আপনি হোমোজেনাইজেশন বলতেছেন ইত্যাদি, এগুলো হচ্ছে সবই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের লক্ষণ। কিন্তু এটা কোন এক্সটেন্টে আসলে সম্ভব? আমি মনে করি যে আমাদের মতন সমাজ যেই বিশেষ নিজস্ব সামাজিক ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে আছি, এবং যে বৈশ্বিক একটা পরিকাঠামোর মধ্যে আছি, পলিটিক্যাল ইকোনমি এবং সকল অর্থে, সেইখানে ওই লিবারালিজমই যেহেতু সম্ভব নয়, ফলে এই যে একটা প্রমিসের মতন দেখা যায় ঢাকা আর্ট সামিট, যেটা প্রমিস করতে চায়, একটা নোট ছাড়ে যে আমরা কিন্তু লিবারাল। আমরা ঢাকা আর্ট সামিটের ইয়েতে ওটা কি বলে, ক্যাটালগের মধ্যে ডিক্লারেশন ছিল, ফিদেল কাস্ট্রো কোটেশন ছিল, অনেক কিছু ছিল, আমি রেখে দিচ্ছি ওটা, খুব ইন্টারেস্টিং। ডিক্লারেশন, ফিদেল কাস্ট্রো, অনেক মানে মানে মেসমারাইজিং পরিস্থিতি আর কি। তো সেটা সবই সম্ভব, কিন্তু সেটা কতখানি সম্ভব বাংলাদেশের মতো সমাজে, এবং কতদূর সম্ভব, মানে ওই লিবারালিজম কি আসলে সম্ভব কিনা আমাদের মতো সমাজে। আমার তত্ত্ব হচ্ছে যে এটা সম্ভব নয়। এটা হিস্ট্রিক্যাল একটা কন্ডিশন যেটার মধ্যে আমরা আছি, যেটা নাম হচ্ছে বৈশ্বিক ক্ষমতার ঔপনিবেশিক মাত্রা, যেটা এখানে ওই লিবারালিজম অ্যালাউই করবে না কোনো কালে। মানে ইউরোপের ক্যাপিটালিজম এখানে হবে না। তাহলে যদি সেটা না হয়, তাহলে ওই কালচার ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু কি হবে, সেটা হবে যে এক্সট্রিম লেভেলের ভায়োলেন্ট একটা কর্তৃত্ববাদ এখানে কায়েম হওয়া সম্ভব, এবং সেইটার জন্য যেই ধরনের সাংস্কৃতিক কোট আনকোট আয়োজন দরকার, সেইটাতে বরং এই ঘটনাগুলো কন্ট্রিবিউট করা সম্ভব। অর্থাৎ একটা লুটেরা পুঁজির, একটা প্রান্তিক উপনিবেশিক একটা পুঁজিবাদের মধ্যে যেই ধরনের পলিটিক্যাল ইকোনমি থাকা সম্ভব, যেটা আছে বাংলাদেশে, সেইখানে আসলে কালচার ইন্ডাস্ট্রি কি হবে, আমার প্রশ্নটা সেইখানে। এই কালচার ইন্ডাস্ট্রি ইউরোপের কালচার ইন্ডাস্ট্রি হবে না প্রথমত। তারপর হচ্ছে যে তাহলে এইটা কতদূর করতে পারে, এটা করতে পারে এইটুকু যে এখানকার যে ব্যাংক লুটের টাকা
এখানকার যে ওই যে জাল ফালায় মানে টাকা আনার টাকা, মানে খাল বিল নদী নালা মারার টাকা, এই টাকা যতটুকু শখের কালচার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে এর বেশি এখানে কোনো সম্ভাবনা নেই। আসলে ওই অর্থে অ্যাজ কোনো কালচার ইন্ডাস্ট্রি বাংলাদেশে নাই, কিন্তু আমরা একটা বৈশ্বিক পুঁজিবাদী আবহের মধ্যে আছি, তার শর্তের মধ্যে আছি বলে আমরা টুয়ার্ডস প্রোগ্রেস, আমরা যদি উন্নত হইতে চাই, আমরা যদি সভ্য হইতে চাই, সংস্কৃতিবান হইতে চাই, আধুনিক হইতে চাই, ফলে আমরা ওই দিকে চাইতে চাচ্ছি এবং ওই সব জায়গায় যে আমরা খুশি হচ্ছে। আচ্ছা, আমাদের তো একটা ঢাকা আর্ট সামিট আছে, আর কিছু না থাক, আর্ট সামিট তো আছে। এই যে চাওয়ার ধরনটা, এই চাওয়ার ধরনের মধ্যে যে ঔপনিবেশিকতাটা আছে, ওইটাকে আমরা যদি চিনতে না পারি, তাইলে আমরা এই কালচারাল ইভেন্ট এবং ইত্যাদি সেলিব্রেশনের মধ্যে যে একটা এখানকার যে কর্তৃত্ব পরায়ণতার একটা ক্ষমতা কাঠামো আছে, সেটাকে আমরা আসলে পারপেচুয়েট করবো, আমরা এটাকে আর স্থায়ীকরণ করতে থাকবো। এটা হচ্ছে আমার গরিবের। অ্যাডর্নোরা আসলে ফ্যাসিজমের ক্রাইসিস নিয়ে আলাপ করতে গিয়ে মানে এই প্রজেক্টটা আসলে শুরু তাদের কালচার ইন্ডাস্ট্রির অ্যাজ এ কি বলে এনলাইটেন অ্যাজ এ মাস ডিসেপশন আর কি, গণপ্রতারণা, মানুষকে প্রতারিত করতেছে এনলাইটেনমেন্ট। সেটা কেমনে কালচার ইন্ডাস্ট্রি সেখানে কেমনে ভূমিকা পালন করে, সেই আলাপ করতে গিয়ে ওনারা এই বইটা লিখলেন। কিন্তু মানে এই বইয়ের একটা বড় কাজ, কিন্তু কথা হচ্ছে যে একটা সমাজে ফ্যাসিজম তো একটা বিশেষ ধরনের জীবন চাওয়া। সব কি ফ্রি ছিল সেখানে? ফ্যাসিজমে কি সব ফ্রি ছিল? বাসা বাড়ি, খাওয়া দাওয়া, হ্যাঁ, আচ্ছা। ন্যাশনাল সোশ্যালিজম না, আচ্ছা, ফ্রি ছিল না? আচ্ছা, তো ধরেন এই যে এরকম এই যে একটা চাওয়া তৈরি হয়েছে, এই যে বাসনা, এই যে ডিজায়ার, এই ডিজায়ারের কন্ডিশনটা কি, কোন কন্ডিশনে এই ডিজায়ার হাজির করলো, এইটা একটা সমস্যা আমাদের থাকে। এবং তার মধ্যে দিয়ে কিন্তু এই লিবারাল কালচার ইন্ডাস্ট্রি ফাংশন করতেছে, ওই ডিজায়ারকে ফুলফিল করা, ওই ডিজায়ারকে চাওয়া, ওই ডিজায়ারের নাট বোল্ট হিসেবে কাজ করা, সব কিছু। আমাদের ক্ষেত্রে কি ঘটে? আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমাদের একটা কলোনিয়াল লেগেসির কারণে আমাদের একটা কি বলা যায় ন্যাশনালিটির সেন্স তৈরি হয়েছে, ন্যাশনালিজমের সেন্স তৈরি হয়েছে, আমরা একটা কমিউনিটি হিসেবে আমরা হাজির হয়েছি এবং আমাদেরও কিন্তু চাইতে হস, আমরাও কিন্তু ওরকম হতে পারি, আমরাও চাওয়া শুরু করছি, আমাদেরও এমন হবে, আমাদেরও আর্ট সামিট হবে, আমাদের এই হবে, যেটা আমরা শুরুতে বলতেছিলাম। এই যে আমাদের চাওয়া, এই চাওয়ার সঙ্গে মাঝখানে একটা জিনিস আছে, সেটা কি যে মাঝখানে না, মানে যেটা আসলে যেটার মধ্যে আমরা চাইতেছি, সেটা হচ্ছে যে কলোনিয়াল একটা পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা, তার মধ্যে আমরা হাজির হয়েছি একটা কমিউনিটি হিসেবে, এবং তাই আমরা চাচ্ছি যে আমাদের এরকম জিনিসপত্র হবে। এই যে চাওয়ার দুইটা পার্থক্য, বাসনার দুইটা পার্থক্য, সেইটা আমাদের এখানে কিন্তু কাজ করতেছে। এটা হচ্ছে যে আমি বলছি যে কমিউনিটির অর্থে ইউরোপের বা ওয়েস্টের কমিউনিটি আর আমাদের কমিউনিটি, পার্থক্য এবং মিলের জায়গাটা কি সেটা বলতেছি। মিলের জায়গাটা হচ্ছে যে আমরা মডেল হিসেবে এনলাইটেনমেন্টকে নিছি, মডার্নিটিকে নিছি, ইউরোপিয়ান। আর পার্থক্যের জায়গা হচ্ছে যে ওরা কলোনাইজার, ওরা ক্যাপিটালিজমের সেন্টার ইন এ সেন্স, আমরা সেটার পেরিফেরিতে আছি এবং আমরা কলোনাইজড। এবং আরেকটা পার্থক্য যে পার্টিকুলারিটি, মানে আপনি বলেছেন যে কিছু মিল আছে, পার্থক্য জায়গাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ লাগে এই কারণে যে আমরা যদি স্ট্র্যাটেজি আলাপ করি, যদি আমরা যেটা আপনি আসছেন শেষে, তাহলে স্ট্র্যাটেজি আলাপ করতে গেলে আমাদেরকে এই কনটেক্সটটা আরেকটু মনে হয় আমরা ভাবতে পারি যে কোথায় আমরা বিশেষ আর কোথায় সামান্য। বিশেষ এইখানে যে আমরা উপনিবেশিত এবং আমাদের পুঁজিবাদটা একটা বিশেষ ধরনের পুঁজিবাদ, যেইটা এই বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর একান্তই প্রান্তে তার অবস্থান। ফলে নেগোসিয়েশনের জায়গায় যদি আমরা চিন্তা করি যে আমরা ধরা যাক যে এখন আমরা যদি চিন্তা করি যে আমি গান গায়ে জীবন কাটাবো, যেটা আমি চাই না আসলে, হ্যাঁ, আমার ওরকম আর্টের কালচারের জীবন আমার চাওয়া নয়। এই যে জীবনের চাওয়া, এইটা ইটসেলফ হতে পারে যে একটা আধুনিক চাওয়া হতে পারে, হ্যাঁ, আমি আপনাকে একটু ঠেকনা দিয়ে দিলাম, হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম আপনাকে। তো এই চাওয়াটা আমি চাই না, কিন্তু যদি কেউ চায় গান গায়ে জীবন কাটাবে, কবিতা লেখে জীবন কাটাবে, ইত্যাদি ইত্যাদি, এটা আসলে এক ধরনের জীবন প্যাটার্ন, যেটা আসলে খুবই লেট একটা ধরন আর কি। এটা আগে এই অর্থে ছিল না, মানে অ্যাটলিস্ট নন মডার্ন প্রি মডার্ন টাইমসে এই অর্থে মানুষ চিন্তা করতো না যে আচ্ছা, মানে অনেক সমাজে চিন্তা করতো না যে আমি গান গিয়ে জীবন কাটাবো। এটা খুবই কন্টেম্পোরারি আইডিয়া অফ লাইফ। যাই হোক, তো যদি আমরা সেরকমও চাই যে আমাদের এমন সমাজ হবে, আমাদের এমন শাসন ব্যবস্থা হবে, প্রশাসন ব্যবস্থা হবে, যেন আমার মানে ম্যাটেরিয়াল কন্ডিশন যেটা আপনি বলছেন, যেন আমি এই করতে পারি, সেটা যে করা সম্ভব কি সম্ভব না, কতদূর সম্ভব, সেখানে আমার কথা।
আমার কাছে মনে হয় যে আমরা যেই বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর মধ্যে আছি, এইখানে যেহেতু এই পার্টিকুলার ফর্ম এবং পার্টিকুলার একটা স্ট্রাকচার অফ ক্যাপিটালিজম, যেইটা আসলে এখানে ওই এক ধরনের গণতন্ত্রায়ন সমাজের অ্যালাউ করে না, করা সম্ভব নয় তার পক্ষে ঐতিহাসিকভাবে, আনলেস মানুষ এটাকে ফাইট করে অনেক বড়ভাবে। সেক্ষেত্রে এটা আসলে রাস্তাটা কি আসলে, মানে আমি কি ওরকম ওই 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 নেগোসিয়েশনটা আমি কি করে করব? এমনকি আমি যদি গান বাজনা করে আমি ইউরোপের এবং পুঁজিবাদের ক্রিটিক করতে চাই, সেইটার জন্য যেই ধরনের ম্যাটেরিয়াল কন্ডিশন লাগবে, সেইটা এইরকম রাষ্ট্র প্রকল্প অ্যালাউ করে কিনা, এরকম এই ম্যাটেরিয়াল কন্ডিশন অ্যালাউ করে কিনা, আমি মনে করি যে এটা সম্ভব নয়, এটা করা ঐতিহাসিকভাবে সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের নেগোসিয়েশনের নতুন জায়গাটা হচ্ছে, বা ডিজায়ারের ক্ষেত্রে পলিটিক্সটা, যে আমরা ওই রকম হইতে চাইলে আমরা পারবো না, ওই মডেলে জীবন চিন্তা করলেও আমরা পাবো না, ওই মডেলের আইডিয়াল একটা শিল্পীর জীবন চাইলেও আমরা পারবো না, এটা সম্ভব নয়। বরং আমরা কি চাইতে পারি, আমাদের ওই এডুকেশনটা কি হবে, ওই শিক্ষাটা কি হবে, আমাদের বাসনার নতুন রূপান্তরটা আমরা কি করতে পারি, যেটার মধ্যে দিয়ে আসলে আমরা এমন একটা সমাজ এবং অঞ্চল এবং দুনিয়া কল্পনা করতে পারি যেখানে আসলে আপনার ভাষায় ওরকম জীবন সম্ভব, ছবি আঁকা, গান গায়, ইত্যাদি ইত্যাদি, যেটা আমার ইমাজিনেশনে নাই, আসলে আমি ওটা ঠিক চিনি না। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা আসে যে একটা বিপুল রূপান্তর সমাজের এবং দেশের, এবং আমি রাষ্ট্র প্রজেক্টের বলছি, যে রাষ্ট্র প্রজেক্টও বহাল রাখতে হয়, তাহলে সেই রাষ্ট্র প্রজেক্টটাকে কতদূর ভাঙে চলে নতুন জায়গায় নিয়ে যেতে হবে, যেটা কিনা এই বৈশ্বিক ঔপনিবেশিক পুরুষতান্ত্রিক পুঁজিতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করবে। সেটা না হলে এইখানে, মানে আমাদের মতো সমাজে, দুনিয়ার অনেক সমাজের মতো, আসলে ওই অর্থে মানুষের একটা ওইরকম আনন্দময় জীবন কল্পনা করা অসম্ভব। ডিজায়ারের যে নতুন রূপান্তর, যেটা কিন্তু আনন্দই তো মূল, ওই ভ্যালুলেস দুনিয়া যেখানে কালচারের, আর্টের একটা ক্যাপিটালিস্ট একটা ভ্যালু তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে, ওই ভ্যালু বাদ দিয়ে জীবন, সেই জীবন নিশ্চিত করতে হলে, অর্জন করতে হলে আমাদের যেই ধরনের আনন্দের ধারণা লাগবে, যেই ধরনের সামাজিক সম্পর্কের ধারণা লাগবে, যেই ধরনের জীবনের ধরন কল্পনা করা লাগবে, সেটা একদমই সম্পূর্ণই আলাদা অফ কলোনিয়াল মডার্ন ইউরোপিয়ান পুঁজিতান্ত্রিক পুরুষতান্ত্রিক জীবন ভাবনা এবং তার বাসনার ধরন, ওই এনলাইটেনমেন্টের ধরন, ওই প্রোগ্রেসের ধরন, ওই কালচারের ধরন। ওটাকে কালচার বলে, ওটাকে বলে খ্যাত। আমি এখানে বলি, এইখানেই আমার কথাটা ছিল, যে তার মানে কি, যে এই যে কালচারের একটা কালচারের সেলিব্রেশন এবং সেটা এই এক্সটেন্টে যেটা এক্সপোর্ট করা যায়, বাংলাদেশি কালচার, এইটা কোথায় ঘটে এবং এইটা অ্যালাউ করে কোন কন্ডিশন, যার নাম ন্যাশনালিজম, নেশন স্টেট প্রজেক্ট। এবং সেটা ওই মডার্নিটির সঙ্গে এক ধরনের কি বলা যায়, সাবমিসিভ একটা সম্পর্কের মধ্যে আছে, সে থেকে এইটা সে করতে পারতেছে। এবং আমরা সেই ন্যাশনালিস্ট একটা ডিজায়ারের আমরা নিজের একটা ইন্ডিভিজুয়ালি একটা তাই না, এটা কাজ করতেছি। ফলে এইখানে সমস্যাটা হচ্ছে যে আপনি যেটা চাইলেন, ধরেন সেটা ধরা যাক আমিও চাই, কথার কথা, বা আমরা তিন রকম জিনিস চাই মোটামুটি একটা জায়গায় বসে, তার মানে একটা কমন প্রেমিজে আমরা আসতে পারি হয়তো বা, কিন্তু সেই কমন জায়গাটায় আসার জন্য শর্ত কি? আমি এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের আসলে কনটেক্সট কি সেটা বলার চেষ্টা, যে পার্টিকুলারিটিটা কি এবং ইউনিভার্সালিটিটা কি। এরপর আসবে যে আমরা কি করে আমাদের লড়াইয়ে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেখানে আলাপ। আমি হয়তো আমার ওই আইডিয়াল শিল্পীর জীবন চাচ্ছি না, আপনি হয়তো চাচ্ছেন যে কেউ গান গায় সারা জীবন খাক, অসুবিধা কি? আমি একদমই গান গাইতে পারি না, বাই দ্য ওয়ে। কিন্তু দুজনের মধ্যে আমরা যদি মনে করি যে ওকে, আমাদের একটা কমন ইস্যু আছে, যার নাম হচ্ছে বিশ্বপুঁজিবাদ, যার নাম উপনিবেশ, যার নাম এই, মাঝখানে আমাদের একটা ইস্যু আছে যেখানে আমাদের নেগোশিয়েট করা লাগবে। তার নাম কি? তার নাম হচ্ছে ক্যাপিটালিজম, তার গ্লোবাল পাওয়ার, তার সিস্টেম, তার ডিজায়ারের ধরন এবং এই রাষ্ট্র ইনস্টিটিউশন, এইগুলা। তার সঙ্গে আমাদের একটা নেগোসিয়েশন করতে হচ্ছে। হয় এই প্রজেক্টটা আমাদেরকে মানে উড়াই দিতে হবে, নাই এই প্রজেক্টকে আমাদেরকে মোল্ড করা লাগবে, কিছু একটা করা লাগবে, যার নাম হইতে পারে ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রায়ন, যার নাম হইতে পারে যে সামাজিকীকরণ, অনেক কিছু হইতে পারে। কিন্তু সেই জায়গাটা যাইতে হলে আমাদেরকে আসলে কি করতে হচ্ছে, আমি সেটা বলতে চাচ্ছি, যে এটা একটা মোমেন্ট অফ নেগোসিয়েশন উইথ মডার্নিটি, হ্যাঁ, মডার্ন ওয়ে অফ লাইফ। সেটার বাইরে আমরা পড়ে যাচ্ছি না, অটোমেটিক্যালি নেগোসিয়েট করতে হচ্ছে। যেমন আমরা গ্লোবাল ক্যাপিটালিজমের সঙ্গে নেগোসিয়েট করতেছি, আমরা এমনকি লোকাল জমি দখলকারীদের সঙ্গে আমরা নেগোসিয়েট করতে হচ্ছে। তো এই নেগোসিয়েশনের পর্যায়ে আমরা আছি, কিন্তু সেই নেগোসিয়েশনটা আমরা
করার সময় ওই কনটেক্সটটা মাথায় রাখা, এবং এরপরে আমরা একটা এটাকে বলতে পারি যে এক ধরনের পয়েন্ট অফ ডিপারচারও, যে আমরা এই নেগোসিয়েশনের পরে হয়তো নতুন কোনো জীবনের বিন্যাসের দিকে আমরা যেতে পারি। তার আগ পর্যন্ত আমরা একটা কমন জায়গায় মারামারি করতে পারি, যে আমাদের কমন শত্রু হচ্ছে এই জিনিস, যার নাম হচ্ছে বৈশ্বিক পুঁজিবাদ, যার নাম হচ্ছে এই কলোনিয়াল মডার্নিটি, যেটা মানুষকে একটা জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে। এই জায়গা তো মানে সেইখান থেকে কালচারের কোশ্চেনটা তোলা, যে কালচার কি আসলে শেষ পর্যন্ত, কালচার কি একটা টিরানি, কালচার কি আমাকে কোন একটা বিশেষ ধরনের জীবনে আটকায় ফেলে, যার ফলে এটা সম্ভব হয়। এমন একটা জীবন আমি কল্পনা করতেছি, যে জীবন কল্পনা করার কারণে এইচএসবিসি এবং বিজিএমইএ এইটা করতে সক্ষম হইতেছে। আমি সেই ডিজাইনের নাট বলতে শুধু সক্ষম হচ্ছে না, we have lot of আমরা সেটাকে হোলসেল সাপোর্ট, exactly we are supporting, so we have to understand to what extent it has support. তাহলে এই যে আত্ম-অনুসন্ধান, নিজেদেরকে জানা আরেকবার, আমি সেখানে স্ট্রেস করতে যাচ্ছি। তাহলে এই জানার প্রক্রিয়াটা হচ্ছে যে তাহলে উপনিবেশিক মাত্রা, আমাদের অস্তিত্বের, আমাদের জীবনের শর্তের, পুঁজিবাদের মাত্রা, এবং কোন ধরনের জীবনের বাসনা তৈরি হয়েছে আমাদের, সেইটার বোঝা আরেকবার, এবং সেইটার কোট আনকোট পলিটিক্যাল ম্যানিফেস্টেশনটা কি, ন্যাশনালিজম, স্টেট প্রজেক্ট, পুঁজিবাদ, এইগুলা, সেটার সঙ্গে আমরা কোন মাত্রায় কিভাবে নেগোসিয়েট করব, সেই আলাপটা তখন আমাদের কমন জায়গা। যে আমরা ওই ক্যাপিটালিস্ট ভ্যালুলেস আমাদের এইরকম এক্সপ্রেশন, গান হোক আর পেন্টিং হোক আর বসে থাকা হোক চিৎপাটাং হয়ে রাস্তার ধারে, সেটাও তো কমিউনিকেশন আপনার সঙ্গে আমার, তার সঙ্গে আমার, ওইটা যেন ক্যাপিটালিস্ট ভ্যালুর মধ্যে ক্রাইসিসে না পড়ে, যে ওই ভ্যালুর মধ্যে না ঢুকতে পারলে সে মারা যায়, মানে আর সে করতে পারে না, আর ওই ভ্যালুর মধ্যে ঢুকলে সে হারায় যায়। এই যে সমস্যা ক্যাপিটালিজম হাজির করে, এর বাইরে আমরা কি করব, তার জন্য আমাদের একটা নেগোসিয়েশন লাগবে, এবং ওটাকে ফাইট করার একটা কমন পাটাতন লাগবে, যেটা আপনি বলতে চাচ্ছেন যে ডিজায়ারের নতুন বিন্যাস। আমি বলছি যে হ্যাঁ, তাহলে জীবনের নতুন বিন্যাস লাগবে। ডিজায়ারের কোন ধরনের বিন্যাস, যেটা আসলে এই জিনিসকে রিপ্রোডিউস করে না, এই কলোনিয়াল মডার্নিটি, এই বিশ্ব পুঁজিবাদ, সেটাকে আবার আমাদের সামনে শক্তিশালীভাবে হাজির করে না, সেইখান থেকে আবার শুরু করা, এটা এক ধরনের আত্ম অনুসন্ধান।